আমার ক্লাস এটা সেটা বাই বামায় তোমাদের সকলকে স্বাগত এবং সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ক্লাস 11-এর পাঠ্য একটা চ্যাপ্টার ঘর্ষণ, সেই ঘর্ষণের একটা টপিকস নততল রাখা কোনো বস্তুর সাম্য, এইটা নিয়ে আমি একটু পড়ব। দেখো, ঘর্ষণ সম্পর্কে তোমাদের আইডিয়া রয়েছে। ঘর্ষণ কাকে বলে আমরা মোটামুটি জানি। ঘর্ষণ কি হয় না, গতির বিরুদ্ধে কাজ করে। ঘর্ষণ একটা বল। ঘর্ষণের সুবিধাও আছে, অসুবিধাও আছে। ঘর্ষণ আছে বলেই আমরা রাস্তায় হাঁটতে পারি, আবার ঘর্ষণ থাকার ফলে অনেক যন্ত্র তাড়াতাড়ি ক্ষয়ে যায়, এটুকু আমরা মোটামুটি জানি। নততল জিনিসটা সম্পর্কেও আমার আইডিয়া আছে। নততল জিনিসটা কি না, তুমি একটা কাঠের বা যে কোনো পাটাতনকে ভূমির সাথে যদি একটা নির্দিষ্ট কোণ করে রাখো, তাহলে যেটা পাবে, যে সিস্টেমটা তুমি পাবে, যে যন্ত্রটা তুমি পাবে, তাকেই আমরা নততল বলবো। সেই নততলে রাখা একটা বস্তু দুদিক বরাবর সে যেতে পারে। একটা উপর দিক বরাবর সে যেতে পারে, অথবা নিচের দিক বরাবর সে নামতে পারে। তাহলে সাম্যের ক্ষেত্রেও দুটো ডিরেকশনে আমার সাম্য হতে পারে, একটা উপর দিকে যাওয়ার সময়, একটা নিচের দিকে নামার সময়। আমি যেটা প্রথমে করব সেটা হচ্ছে সাম্য করব। প্রথমে নিচের দিকে নামার সময় সাম্যটা করব। আমরা প্রথমে ছবিটা দেখে নেব। ছবিটা দেখে নিয়ে আমি ডায়াগ্রামটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা করে নেব। ডায়াগ্রাম তুমি যদি আঁকতে পারো তুমি, তাহলে পরে এই প্রবলেমটা করতে কোনো রকম সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ছবিটা ভালো করে আঁকা এবং দেখে নেওয়া। তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ফ্রেম অফ রেফারেন্স। এই ফ্রেম অফ রেফারেন্সের এই দিক বরাবর আলফা কোণে এ বল কাজ করছে। এই দিক বরাবর এই যে বস্তুটা রাখা আছে, ওজন কাজ করছে। এই তলের উপর এই বস্তুটা রাখা আছে, তাই এই দিক বরাবর যেটা কাজ করছে সেটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া এন। এইবার আমি কি করছি না, এই ওজন, এই ফোর্স, এগুলোকে উপাংশে আমি ভাগ করব। আমি বলছি নিচের দিকে নামার ক্ষেত্রে আমি করছি। নিচের দিকে নামার ক্ষেত্রে যেহেতু সাম্যটা করছি, আমার এই দিক বরাবর ঘর্ষণ বল স্মল এফ কাজ করবে, এটা মাথায় রাখতে হবে। এই ছবিটা লক্ষ্য করলে পরেই আমার জিনিসটা সম্পর্কে আমার একটা আইডিয়া চলে আসবে। এরপর বল এবং উপাংশগুলোকে আমি তুলনা করব। তোমরা লক্ষ্য করতে পারছো যে এই ডাব্লু সাইন থিটাটা নিচের দিকে কাজ করছে। সেই বলটাকে সাম্য রাখার জন্য, এই বস্তুটাকে সামনে রাখার জন্য এর উল্টো দিকে দুটো বল কাজ করছে। তার মানে এই বলটার সাথে এই দুটো বলের যোগফল সমান হবে। আমি লিখবো তাহলে পরে ডাব্লু সাইন থিটা সমান এফ প্লাস এফ কস। ডাব্লু কস থিটাটা কি করবে না, এই দুটোর সাথে সমান হবে। এরপর লক্ষ্য করো এফ বলটা হচ্ছে ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বল যদি মিউ হয়, তাহলে এফ সমান আমি লিখবো কি, মিউ এন। তাহলে এই যে 1 নম্বর সমীকরণটা চেঞ্জ হয়ে কি দাঁড়িয়ে যাবে, দেখো, ডাব্লু সাইন থিটা সমান মিউ এন এফ কস আলফা। নেক্সট দেখো, আমি এই 2 নম্বর সমীকরণটার সাথে আমি একটা মিউ ইনটু করে দিচ্ছি। ইনটু করলে পরে কি হবে, মিউ ডাব্লু কস থিটা, এখানে হয়ে যাবে মিউ এন মিউ এফ সাইন আলফা। এই দুটো সমীকরণকে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে পরে কি দাঁড়ায়, দেখো। আবার আমরা জানি মিউ সমান ট্যান ল্যামডা। ল্যামডাটাকে ঘর্ষণ কোণ বলে। তাহলে পরে আমরা একবারে এভাবে লিখতে পারি, এইবার লক্ষ্য করো
তাহলে আমার ক্যালকুলেশনটা দাঁড়িয়ে গেল এইরকম একটা সমীকরণ। এফ এর মানটা আমার সর্বনিম্ন কখন হবে? সর্বনিম্ন কখন হবে? যখন নিচের এই যে ভগ্নাংশের নিচের মানটা যখন সর্বোচ্চ হবে তখন এফ এর মানটা সর্বনিম্ন হবে। এর সর্বোচ্চ মানটা কখন হবে? কসের সর্বোচ্চ মান আমরা জানি 1 হয়। এফ মিনিমাম সমান কি হবে? এই মানটা তো 1 হয়ে গেল, এই মানটা 1 হয়ে গেল, তাহলে ডাব্লিউ ইন্টু সাইন থিটা মাইনাস ল্যাম্ডা। এটা হয়ে গেল যখন নততল বরাবর কোনো বস্তু নিচের দিকে নামবে সেই সময় যদি সাম্য প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে মিনিমাম বলটা এরকম হতে হবে। এইবার আমরা দেখব উপরের দিকে ওঠার ক্ষেত্রে। এখানেও ছবিটা কিন্তু মসৃণ। তোমরা লক্ষ্য করছো ছবিটা আমি বিশেষ কিছু চেঞ্জ করিনি। আমার এইদিকে এফ ছিল, এফটা নিচের দিকে হয়ে গেছে। যখন বস্তু উপর দিকে গতিশীল হবে ঘর্ষণ বলটা নিচের দিকে গতিশীল হবে, এটুকু মনে রাখতে হবে। এইবার যদি আমরা সাম্য অবস্থার কথা ভাবি তখন কি হবে দেখো, আমি আবার ওই ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষে সাম্য অবস্থাগুলো চুজ করব। দেখো ডাব্লিউ সাইন থিটা প্লাস এফ সমান হয়ে যাবে এফ কস আলফা। এখানটায় দেখো হয়ে যাবে এন প্লাস এফ সাইন আলফা সমান ডাব্লিউ কস থিটা। আমি এই লাইনটাকে আর একবার লিখে নিচ্ছি, ডাব্লিউ সাইন থিটা সমান এফ কস আলফা মাইনাস এফ। তাহলে আগেরটাই দেখো প্লাস ছিল কিন্তু এটা মাইনাস চলে এলো। আমি জানি এফ সমান হচ্ছে মিউ এন। মিউ মানে কি না ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে পরে আমি লিখতে পারবো সমীকরণটাকে এইভাবে সাজিয়ে ডাব্লিউ সাইন থিটা সমান এফ কস আলফা মাইনাস মিউ এন। পরেরটাকে লিখব ডাব্লিউ কস থিটা এফ সাইন আলফা প্লাস এন। আমি একটু সাজিয়ে লিখে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে কি করছি না এই যে দ্বিতীয় সমীকরণটা এর সাথে আমি একটা করে মিউ গুণ করে দিচ্ছি। মিউ গুণ করে দিলে পরে কি হচ্ছে, এটা মিউ এন হয়ে যাচ্ছে, আমি কেটে দিতে পারছি সহজেই। তারপরে দেখো ডাব্লিউ কমন নিয়ে নিলাম, আমার হয়ে গেল সাইন থিটা প্লাস মিউ কস থিটা। আর এইদিকে হয়ে গেল এফ কমন নিলে পরে এফ কস আলফা প্লাস মিউ সাইন আলফা। এরপর আমরা জানি মিউ সমান হচ্ছে ট্যান ল্যামডা। এখানে ট্যান ল্যামডা মানে হচ্ছে ঘর্ষণ কোণ, এটা আমরা আগেই শিখে এলাম। তাহলে পরে এফ সমান আমি লিখব ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস ট্যান ল্যামডা কস থিটা, নিচেতে লিখব কস আলফা প্লাস ট্যান ল্যামডা সাইন আলফা। এরপর ট্যান মানে আমরা জানি সাইন বাই কস। আমি যখনই এখানে সাইন বাই কস লিখে দেবো তখন জিনিসটা কিরকম হয়ে যাবে দেখো, আমার লক্ষ্যই হচ্ছে এফটাকে সর্বনিম্ন করা। এফটাকে সর্বনিম্ন আমি তখনই করতে পারবো যখন এই নিচের রাশিটার মান হবে ম্যাক্সিমাম। অর্থাৎ এখানে কস আছে, কসের ম্যাক্সিমাম মান হয় আমরা জানি 1। তাহলে পরে কস এর মানটা কখন 1 হবে? যখন এর মানটা হবে কস 0 সাথে সমান। অর্থাৎ আলফা মাইনাস ল্যামডা সমান আমি লিখব 0। তাহলে আলফা সমান হয়ে গেল ল্যামডা। এরপরে এই আলফা সমান যখন ল্যামডা হয়ে যাবে তখন এই উপরে দিকে ওঠা বস্তুটা সামনে থাকবে এবং ফোর্সটা হবে সর্বনিম্ন। সেই ফোর্সটার মান হবে এম মিনিমাম ইকুয়াল টু ডাব্লিউ ইন্টু সাইন থিটা প্লাস ল্যামডা। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পারলে। তোমাদের যদি ভালো লেগে থাকে ক্লাসটিকে শেয়ার করতে ভুলবে না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে, শুভেচ্ছা রইল। আগামী দিন তোমাদের খুব ভালো কাটুক এবং তোমাদের পরীক্ষা খুব ভালোভাবে হোক।